Unmute.
কি অবস্থা পোলাপাইন, কেমন আছো সবাই? কি খবর সবার বলো? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম মারিয়া, কেমন আছো? কি অবস্থা? বলো বলো বলো। ভাইয়াকে কি ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে? একটু বলো তো। সবকিছু কি ক্লিয়ার আছে ভাইয়া? সবকিছু কি ক্লিয়ার আছে? বলো ভাইয়া, সবকিছু ক্লিয়ার আছে কি? সব ক্লিয়ার, রাইট? ক্লিয়ার ক্লিয়ার, অল ওকে। ওকে, আচ্ছা শোনো, আমরা তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, তাই না? তোমরা তো জানো মনে হয় আমরা আজকে হচ্ছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। আর এই যে চ্যাপ্টারটা আমরা পড়ব, পর্যায় সারণী, এটা কিন্তু আমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যত বেশি কেয়ারফুল অ্যান্ড কনসেন্ট্রেশন দিয়ে আমাদের ক্লাসটা করা যায়, তত বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর আমরা এই চ্যাপ্টারটাতে পর্যায় সারণীর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করব। চ্যাপ্টারের নামই পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। সো আমাদের আজকে নতুন একটা রিলেশনশিপ স্ট্যাটাস আসবে। ঠিক আছে, ইন এ রিলেশনশিপ উইথ পিরিয়ডিক টেবিল। ক্লিয়ার? সো আজকে থেকে আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আজকে থেকে আমরা আর কেউ সিঙ্গেল না। ঠিক আছে, যারা যারা ফেসবুক টেসবুক চালাও বা যারা রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল বলো, আমরা কেউ আজকে থেকে সিঙ্গেল না, আমরা সবাই রিলেশনে আছি। কার সাথে? ইন এ রিলেশন, ইয়েস, মিঙ্গেল। কে বললো? তমাল। ইয়েস, ফ্রম টুডে উই আর মিঙ্গেল। অ্যান্ড আমরা আজকে থেকে কার সাথে রিলেশনে আছি? ইন এ রিলেশনশিপ উইথ পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? সো যেহেতু পর্যায় সারণীর সাথে আমাদের ভালোবাসার এক নতুন সম্পর্ক স্থাপন হচ্ছে, নতুন সম্পর্ক আমাদের, সো কি করতে হবে? বেশি বেশি ইফোর্টস দিতে হবে, তাই না? তাকে চিনতে হবে, তার সাথে বেশি কথা বলতে হবে, তাকে সবসময় দেখতে হবে। তো কি করতে হবে তাকে সবসময় দেখতে গেলে? তার পিরিয়ডিক টেবিলে যে বাজারে কিনতে পাওয়া যায় না যে চার্ট, ওই চার্ট কিনে আমাদের টেবিলের সামনে টাঙায় রাখতে হবে। বুঝছো? সো আমরা ইউজুয়ালি পিরিয়ডিক টেবিলটাকে যেভাবে দেখি, এই চ্যাপ্টারটা শুরু করার পরে পিরিয়ডিক টেবিলটাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। মানে দেখা বলতে কিন্তু শুধু দেখা বোঝানো হচ্ছে না, আমরা পিরিয়ডিক টেবিলটাকে অবজার্ভ করব, নতুন ভাবে চিনব পিরিয়ডিক টেবিলটাকে। ঠিক আছে, সো যথেষ্ট অ্যাটেনশন দিতে হবে ক্লাসটাতে, কেয়ারফুল থাকতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। আচ্ছা, এই যে আমাদের ঘড়ি টিং 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 দেওয়া শুরু করছে। আর একটা কথা বলি, ক্লাসের মধ্যে আমি যখন পড়াবো, তখন যদি তোমরা কেউ স্প্যামিং করো, ওয়েট, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? ডিসকানেক্ট হয়ে গেছে। এই বলুন, দেখ না, ক্লাস ডিসকানেক্টেড ভাই।
ওকে পোলাপাইন, দেখো এখন কি শুনতে পাচ্ছ আমাকে? দেখো তো এখন কি শোনা যায়? আমার কথা কি এখন শুনতে পাচ্ছ তোমরা? ভাইয়া একটু বলো তো। ওকে ভাই, একটু ওয়েট করি হবে। ওকে ভাই, প্যারা নাই, প্যারা নাই। এই কোনো ভিউয়ার নাই তো ক্লাস দিতে নাই। দিন কোনো ক্লাসে কোনো ভিউয়ার নেই। অভিক ভাই, ক্লাস দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, পোলাপান কমেন্ট করতেও পারতেছে, বাট আমাদের এখানে কিছু শো করতেছে না। টেকনিক্যাল ফল্ট, ক্লাস নিয়ে ফেলি। যখন কমেন্ট আসবে এটা অটো হয়ে যাবে। এই যে চলে আসে, কানেক্টেড হয়ে গেছে, অটো কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে বুঝছো একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, ওই জন্য ইন্টারাপ্ট হয়ে গেল। সেটা হচ্ছে তোমাদের কমেন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি না, বুঝছো? আই থিঙ্ক তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ, বাট তোমাদের কমেন্ট আমরা দেখতে পাচ্তেছি না। তো যাই হোক, এটা ঠিক হলে হয়ে গেল, দেখা যাবে, প্যারা নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যেই চ্যাপ্টারটা পড়তেছি, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, সো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বুঝছো? সো এই জন্য আমাদের পর্যায় সারণীটা খুব ভালো মতো চিনতে হবে, ভালো মতো বুঝতে হবে। পুরো চ্যাপ্টারটাই বেস হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীকে বেস করে চ্যাপ্টারটা বিল্ড আপ করা। তাহলে কি করতে হবে? পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমাদের একেবারে কোনো ঝাপসা রাখা যাবে না, কোনো ব্লারি আইডিয়া থাকবে না, নাথিং। আমাদের পুরোপুরি একটা ক্রিস্টাল, আবার ডিসকানেক্ট হয়ে গেছে, শিওর? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের পুরো একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া এখানে রাখতে হবে, বুঝতে পারছো? একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আমাদের এখানে জেনারেট করতে হবে। সো এই জন্য পর্যায় সারণীটা ভালো মতো আমরা যদি বুঝতে পারি, চিনতে পারি, চ্যাপ্টার পানি ভাত হয়ে যাবে। আমার পরে জাস্ট ভরসা রাখো, তোমাদের এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে একেবারে পানি পানি করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? চিল। তো দেখো শুরু করি, নতুন করে তো আমার পরিচয় দেওয়ার কিছু নাই। ফার্স্টে আমাদের প্রতিটা ক্লাসে তোমরা এই ভাইয়াকে পাবা, প্রথম স্লাইডে একে পাবা, পিরিয়ডিক টেবিলকে, ঠিক আছে? এটাকে আমাদের লাগবেই। আচ্ছা, তো যেহেতু আমরা পিরিয়ডিক টেবিল নিয়ে কাজ করতে যাচ্ছি, পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা পড়ালেখা করব, এই সম্পর্কে জানবো, এর উপর বেস করেই আমাদের চ্যাপ্টারটা। সো ফার্স্টলি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই পিরিয়ডিক টেবিলের কনটেক্সটটা, ব্যাকগ্রাউন্ডটা, বুঝছো? যে কোনো কিছু তুমি যদি পড়তে যাও, ফার্স্টলি তার ইতিহাসটা জেনে রাখা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কথা ক্লিয়ারলি বোঝা গেছে? যে কোনো কিছু তুমি যদি পড়তে চাও, যদি তুমি জানতে চাও, অবজার্ভ করতে চাও, ফার্স্টে তার হিস্ট্রিটা জানতে হবে। সো এই জন্য প্রথমেই আমরা কি রাখছি? পর্যায় সারণীর পটভূমিটা বা ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল, মানে কিভাবে পর্যায় সারণীটা আসলো সেভাবে। ফার্স্টে দেখো,
পর্যায় সারণী তৈরি করার কিন্তু একটা প্ল্যান ওইভাবে কোনোভাবে হয় নাই যে এরকম কিছু একটা সাজানো গোছানো বানাইতে হবে, একটা চার্ট বানাইতে হবে, এরকম কোনো কিছু আগে থেকে প্রি প্ল্যান ছিল না। কিন্তু একটা চেষ্টা সর্বদাই ছিল বা বিজ্ঞানীরা একটা কাজ করার চেষ্টা সবসময় করছেন যে তোমার এই যে পিরিয়ড মানে মৌলগুলো আছে, প্রকৃতিতে তো অনেক মৌল আছে, এই মৌলগুলাকে যেন একই জায়গায় করা যাইতে পারে, ক্লাসিফাইড করা যাইতে পারে। আমার কথা বুঝছো? গ্রুপ ওয়াইজ, সেকশন ওয়াইজ তাদের ডিভাইড করা যাইতে পারে, বিভিন্ন ক্লাসে ভাগ করা যাইতে পারে। তো ক্লাসে ভাগ করা গেলে লাভটা কি হবে? ক্লাসে ভাগ করা গেলে লাভ যেটা হবে সেটা হচ্ছে যে তোমার ধরো অনেকগুলা মৌল আছে, সো তুমি যদি এখন প্রত্যেকটা মৌলকে আইডেন্টিফাই আলাদাভাবে করতে চাও, প্রত্যেকটা মৌলকে আলাদা আলাদাভাবে অবজার্ভ করতে চাও, এক্সপেরিমেন্ট করতে চাও, তাহলে কিন্তু এটা অনেক বেশি টাইম কনজিউম করবে, আমাদের শ্রমও নষ্ট হবে। বুঝছো না? আমাদের যেই ক্রিয়েটিভিটিটা, সেই ক্রিয়েটিভিটিটা রিডিউস করবে। সো এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের মৌলগুলোকে ক্লাসিফাই করতে হবে, যে আমি যদি ওই যে গ্রুপগুলো আছে বা ওই যে ক্লাস আছে তার যদি যে কোনো একটা মৌল সম্পর্কে আমার আইডিয়া থাকে, তাহলে ওই ক্লাসে বা ওই গ্রুপে যত মৌল আছে তার সম্পর্কে আমি একটা গ্রসলি আইডিয়া পাবো। সো এই যে ক্লাসিফাই করা বা সিকোয়েন্স বা কিছু প্রপার্টিজ অনুযায়ী তাদের ভাগ 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 করে শ্রেণীবিন্যাস করার যেই একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকেই তোমার কোনো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী তৈরি করার একটা তোমার ধারণা চলে আসে। আমার কথা বুঝছো? তো এই যে প্রথম যে চেষ্টাটা বা প্রথম যে কাজটা যিনি শুরু করছিলেন তিনি ছিলেন বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। ল্যাভোইসিয়ের নাম তোমাদের জানার কথা, খুব ভালোভাবেই তোমাদের জানার কথা। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছিলাম রসায়নের জনক ছিলেন জাবির ইবনে হাইয়ান, কিন্তু আধুনিক রসায়নের জনক বলা হয় এই ল্যাভোইসিয়াকে। আমরা শুধু ল্যাভোইসিয়া বলি, বাট তার পুরো নাম কি? অ্যান্টনি ভন ল্যাভোইসিয়া। একটা জিনিস দেখো, ল্যাভোইসিয়া এই যে 1789 সালে যখন কথাটা বলতেছি, ওই টাইমে কিন্তু বিপ্লব চলতেছে, বুঝছো? বিপ্লব চলতেছে। সো ওই বিপ্লব বা ওই পরিস্থিতির মধ্য দিয়েও তিনি কিন্তু তার রিসার্চ বা কেমিস্ট্রির প্রতি তার যে একটা ভালোবাসা বা প্যাশন, সেটা কিন্তু কমেনি। ওই বিপ্লবের মধ্যেও, ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি কিন্তু তার কাজ করে গেছেন। এবং ফার্স্টে তিনি যেটা করলেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার, এই যে মৌলিক পদার্থগুলো আছে, এই পদার্থগুলোকে তিনি ধাতু এবং অধাতু, ফার্স্ট দেখো ক্লাসিফাই করা শুরু হলো, মেটাল এবং নন মেটাল, ধাতু এবং অধাতু, এই দুইটা গ্রুপে তিনি ভাগ করা শুরু করলেন। কি বললাম? কোন মৌলগুলা? ভাই ইম্পর্টেন্ট, এইগুলা কিন্তু এমসিকিউ তো থাকবে, যে অ্যান্টনি ভন ল্যাভোইসিয়ে নিচের কোন মৌলটিকে নিয়ে তার পর্যায় সারণীর কাজ শুরু করেছিলেন, এগুলা এমসিকিউ তো থাকবে কিন্তু, সো ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে পড়ো। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার, এই মৌলগুলোকে নিয়ে তিনি ফার্স্টে কি করলেন? এই মৌলগুলোকে নিয়ে তিনি কিছু মৌলকে বললেন যে বাবা তুমি মেটাল বা তুমি ধাতুর সিরিজে যাও, আর বাবা বাদ বাকি তুমি এরা হচ্ছে নন মেটাল বা অধাতু এই সিরিজে যাও। এতটুকুই, এর বেশি তিনি কিন্তু আর আগাতে পারেননি। কেন? কারণ দেখো সেই 1789 সাল, এটা 2025, তুমি চিন্তা করো তো, তখন টেকনোলজির তো এত বেশি ডেভেলপমেন্ট ছিল না, তাই না? এখন তো কত ডেভেলপ টেকনোলজি আসছে, বাট তখন তো ছিল না। সো সব কিছু মিলায়ে তখন কিন্তু তোমার এই ধাতু এবং অধাতু এর বাইরে নতুন করে কোনো সেকশন বা ক্লাসিফাই করার কিন্তু সুযোগ আসেনি। ঠিক আছে? হ্যাঁ, কমেন্ট যাচ্ছে, কমেন্ট এখন আসবে। তোমরা ক্লাস যা যা পড়াইছি শুনতে পারছো তো? ক্লাসে যা যা পড়াইছি শুনতে পাইছো? যা যা পড়াইছি শুনতে পাইছো? দেখতে পাইছো? হ্যাঁ, তাইলেই হচ্ছে, তাইলেই হচ্ছে। দেখো তাহলে ফার্স্টে তিনি কি করলেন? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার, এইগুলোকে তিনি প্রথমে কি করলেন? ধাতু এবং অধাতুকে ভাগ 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 করলেন। সর্বপ্রথম এই কাজটা কে করলেন ভাইয়া? সর্বপ্রথম এই কাজটা কে করলেন? সর্বপ্রথম এই কাজটা কে করলেন? প্রথমে করলেন, খুব ইম্পর্টেন্ট, দেখো আমরা একটা এখন ফ্লো চার্ট দেখব। সর্বপ্রথম কাজ করছিলেন হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে, বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান ল্যাভোইসিয়ে, অ্যান্টনি ভন ল্যাভোইসিয়ে, ঠিক আছে? সো এই চেষ্টাকেই বলা হয়
পর্যায় সারণীর প্রথম প্রয়াস, পর্যায় সারণীর প্রথম প্রয়াস কোন বিজ্ঞানী করেছিলেন ভাইয়া? পর্যায় সারণীর প্রথম প্রয়াস কোন বিজ্ঞানী করছিলেন বলো? পর্যায় সারণীর প্রথম প্রয়াস কে করছিলেন? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। ওকে ওকে, বুঝতে পারছো সবাই? প্রথম প্রয়াস, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, বুঝতে পারছো? ডান। এখন এরপরে তো ল্যাভোইসিয়ে গেল, ল্যাভোইসিয়ের পরে কে আসলেন? ল্যাভোইসিয়ের পরে চলে আসলেন 1829। আচ্ছা দেখো সালটাও আমরা একটু মেইনটেইন করি, 1789 ছিল। প্রথমে কত সাল আসলো? প্রথমে আসলো 1789, 1789। ক্লিয়ার? ওকে, এরপরে কে আসলেন? এরপর আসলেন বিজ্ঞানী ডোবেরাইনার। বিজ্ঞানী ডোবেরাইনার, বিজ্ঞানী ডোবেরাইনার কি দেখলেন জানো? বিজ্ঞানী ডোবেরাইনার তিনি র্যান্ডমলি বিভিন্ন মৌল নিয়ে কাজ করতেছিলেন। তখন কিন্তু আমাদের এই যে পিরিয়ডিক টেবিল যেটা দেখতেছো, এই যে পিরিয়ডিক টেবিল দেখতেছো, এটা তো মডার্ন পিরিয়ডিক টেবিল, কত সাজানো গোছানো, বিউটিফুল, কত সুন্দর লাগতেছে। তখন তো এরকম সাজানো গোছানো পিরিয়ডিক টেবিল ছিল না। তো ডোবেরাইনার র্যান্ডমলি তিনি কিছু মৌল নিয়ে অবজার্ভ করতেছিলেন। তো অবজার্ভ করতে গেলে যে দেখলেন, অবজার্ভ কি বললো ফুয়াদ, ভাইয়া আমি লয়াল, এতগুলোর সাথে রিলেশন থাকতে পারবো না। ফুয়াদ কোনো সমস্যা নাই, তোমাকে আমরা একটা পর্যায় সারণীর সাথেই রিলেশন রাখতে বলছি, এতগুলো না, বুঝছো? মৌল 118টা হইতে পারে, ঠিক আছে, কিন্তু পর্যায় সারণীতে একটা, সো একটার সাথে থাকতে হচ্ছে। তুমি লয়ালি আসো, বিউটিফুল কেমিস্ট্রির সাথে আসো। বিউটিফুল কেমিস্ট্রির সাথে থাকা মানে কি? তুমি লয়ালি আসো, বুঝছো? সো এই লয়াল নিয়ে কোনো প্যারা নাই, লয়ালিটির দিক থেকে তুমি 100% পিওর থাকবা। তো এরপরে কে আসতেছেন? আচ্ছা প্রয়াস মানে কি পাগল? প্রয়াস মানে হচ্ছে চেষ্টা, ট্রাই, বুঝছো? প্রয়াস চেষ্টা বোঝায়। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে ডোবেরেনের কথা বলি। তো ডোবেরেনের কি করলেন? র্যান্ডমলি কিছু মৌল নিলেন, র্যান্ডমলি কিছু মৌল নিয়ে এই বড় ভাই ডোবেরাইনার, এই বড় ভাই দেখলেন কি, যে তিনি যদি তিনটা করে মৌল সাজান, তিনটা করে মৌল সাজান, তা দেখা যায় মাঝখানের যে মৌলটা আছে, মাঝখানে যে মৌলটা আছে, ওই মাঝখানের মৌলের যে পারমাণবিক ভর, সেটা প্রথম আর তৃতীয় মানে প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। কি বললাম? তিনটা করে তিনি মৌল নিয়ে কাজ করলেন, কাজ করে তিনি দেখলেন বাবা মাঝখানে যে মৌলটা আছে, ওই মৌলটার পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মানে শেষ মৌলটার দুইটা পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। বুঝছো? র্যান্ডমলি কাজ করতেছেন, কিন্তু র্যান্ডমলি। তো উনি প্রথমে কাকে দেখলেন? মনে করো যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো ভাইয়া লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7, পটাশিয়ামের কত? 39, সোডিয়ামের কত? 23। ভাইয়া যোগ করতে পারেন না এরকম কোন বান্দা কি দুনিয়ায় আছেন? বলেন, আছেন কেউ? সবাই তো যোগ করতে পারি না। তো এখন কি দেখা গেল, এই যে প্রথম তিনটা, এই যে 1 2 3, তো দেখো প্রথমটা আর শেষটা এটা যোগ করো, তাহলে কি হয়? 39 যোগ 7 করলে কত হয়? 46। তো আমরা কি বলছি? তার অর্ধেক ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে দেখো তো? হলে হচ্ছে 23। এটাই না? দেখো তো এই যে সেই এই যে 23 তোমার দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। পেয়ে গেলাম ভাইয়া? পাইছি? বলো পাইছি পাইছি পাইছি, পেয়ে কি গেছি ভাইয়া? বলেন পেয়ে কি গেছি? আমরা পেয়ে গেছি, পেয়ে আমরা গেছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এই যে তিনটা করে মৌল নিয়ে তিনি একটা গ্রুপ করার চেষ্টা করলেন, তিনটা করে মৌল নিয়ে তিনি একটা গ্রুপ করার চেষ্টা করলেন। আমি কি বললাম? ডোবেরাইনার র্যান্ডমলি তিনটা মৌল নিলেন, নিয়ে তিনি দেখলেন প্রথম মৌল এবং তৃতীয় মৌল এই দুইটার পারমাণবিক ভরের যোগফল, প্রথম মৌল এবং তৃতীয় মৌল এই দুইটার পারমাণবিক ভরের যোগফল মাঝের বা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান, যোগফলের অর্ধেকটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান।
তুমি দেখো সিম্পলি মনে করো এইটার পারমাণবিক ভরকে তুমি প্রকাশ করো মনে করো m1 দিয়ে, এইটার মনে করো হচ্ছে m2, এইটা মনে করো m3। ডোবেরাইনারের সূত্রটা সংক্ষেপে দেখো, একবারে দেখো ডোবেরাইনারের সূত্রটা কি, m1 প্লাস m3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে m2। এইটাই হচ্ছে ডোবেরাইনারের সূত্র, এটাই হচ্ছে ডোবেরাইনারের সূত্র, বুঝছো? এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। তো এই যে গ্রুপটা তিনি করার চেষ্টা করলেন ডোবেরাইনার, এই যে গ্রুপটা করার চেষ্টা করলেন ডোবেরাইনার, এই পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, এই কনসেপ্ট মাথায় রেখা এখানে কয়টা মৌল নিছেন ডোবেরাইনার বলো তো? কয়টা মৌল নিছেন? তিনটা করে মৌল নিছেন না? তিনটা করে মৌল নিছে না? তো এই জন্য এই সূত্রটাকে বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী মানেই কি? ত্রয়ী মানেই হচ্ছে তিন, ত্রয়ী মানেই তিন, ত্রয়ী সূত্র। ক্লিয়ার? ডোবেরাইনারের ত্রয়ী সূত্র ক্লিয়ার ভাইয়া? বুঝছেন? বুঝছেন ভাইয়া? তাহলে আমরা এখন সেই সিকোয়েন্সটা একটু মেইনটেইন করি, একটু সিকোয়েন্সটা মেইনটেইন করি। হ্যাঁ, ল্যাভোইসিয়ে গেল। ল্যাভোইসিয়ার পরে কে আসতেছে? ল্যাভোইসিয়ার পরে আসতেছেন বিজ্ঞানী ডোবেরাইনার। ডোবেরাইনার, বিজ্ঞানী ডোবেরাইনার কত সালে? ডোবেরাইনারের এই সূত্রটা কত সালে আসলো? 1829 সালে। 1829 সালে গেল। এটা ছিল ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ডোবেরাইনার পর্যন্ত আমরা দিয়ে আসলাম। এরপরে কে আসবে দেখো তো? ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের পরে এরপরে কে আসতেছেন? এরপরে 1864 খ্রিস্টাব্দে, এরপরে 1864 খ্রিস্টাব্দে নিউল্যান্ড একটা সূত্র নিলেন। নিউল্যান্ডের সূত্র। নিউল্যান্ড এই সূত্রটা কি বলছিলেন? নিউল্যান্ড দেখলেন তিনি যদি পর্যায়ক্রমে, বুঝছো, পর্যায়ক্রমে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজাই। ভাই খুব ইম্পর্টেন্ট, পারমাণবিক ভরের ছোট থেকে বড় সাজানো যায়, খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক ভরের ছোট থেকে বড় সাজানো যায়। দেখো তোমাদের মনে কোশ্চেন রাখতে পারে, ভাই পারমাণবিক সংখ্যা অনুসারে তো সাজাইতে পারতাম না। পারমাণবিক সংখ্যার কনসেপ্ট আসে আরো পরে, 1913। পারমাণবিক সংখ্যার কনসেপ্ট আসে আরো পরে গিয়ে 1913 তে আসে। আর এটা 1864, এখন অনেক দেরি। দেখো কিভাবে কিভাবে আসে, ঠিক আছে? আচ্ছা কি হইছে বলো তো? কে 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 কি করতেছে? কে কি করতেছে? কে কি কথা বলতেছে বলো? কে কি কথা বলতেছে? দাঁড়াও দেখে আসি, ওয়েট করো, দেখতেছি, ব্যবস্থা করতেছি আমি, চিল। দাঁড়াও আমি দেখতেছি, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ওয়েট করো। আচ্ছা এরপরে বুঝছো, যে স্প্যামিং করবা টোটালি ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? যেটা বলতেছিলাম, দেখো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা তোমরা অনেকে বলতেছো মৌলগুলো ইচ্ছা নিয়ে তো নিতে পারবে নাকি? না, নিতে পারবা না। কারণ এইটাই তো হচ্ছে এই সূত্রগুলো সীমাবদ্ধতা ছিল। এই যে ডোবেরাইনারের যে সূত্রটা বললাম, এটা তুমি দেখো তো, এটা তো তুমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম নিলে, এখানে তুমি অন্য যে কোনো মৌল নাও তো, সব মৌলের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? এটা কি সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হবে? সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা কিন্তু সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই জন্যই এই যে সূত্রগুলা, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, এইগুলা, এই দাঁড়াও পাইছি একটারে পাইছি, দাঁড়াও দেখতেছি এবার। ওয়েট, এটা কে? ভাইয়া আল্লাহ তাআলা কি হবে? নুসরাত। আচ্ছা এই যে নামবিহীন, এই যে তুমি পোস্ট করতেছো, এই যে করলা, স্প্যামিং করলা, 15 দিনের জন্য তোমাকে ব্যান দিলাম। দেখো একটা কথা বলি, বুঝছো? কথা বলি, কথা হচ্ছে এই যে তোমরা স্প্যামিং যারা করবা বা ক্লাসে কিছু কিছু পাবলিক আসো,
কিছু কিছু পাবলিক আসো জাস্ট ফর ডুইং স্প্যামিং, তোমরা জাস্ট স্প্যামিং করার জন্য আসো, ঠিক আছে? সো যারা যারা স্প্যামিং করার উদ্দেশ্যেই ক্লাসে আসছো বা অন্যের কনসেন্ট্রেশন নষ্ট করতে ক্লাসে আসছো, দেন ইউ ক্যান লিভ দিস ক্লাস। বুঝছো? তোমার এই ক্লাসে থাকার কোনো দরকার নাই। তুমি পড়ে থাকতে পারো বা তোমার ইচ্ছা থাকতে পারে অন্যের কনসেন্ট্রেশনকে ব্রেক করা বা ক্লাসটাকে ডিস্ট্রয় করা, দরকার নেই ভাই। বুঝছো? দরকার নেই। সো তুমি লিভ নাও, ক্লাসে তোমার থাকা লাগবে না। যারা ক্লাস করতে আসছে অনলি তারাই ক্লাসে থাকবা, যারা দরকার নেই তারা বের হয়ে যেতে পারো, ঠিক আছে? ব্যান করা শুরু করছি, এরপরে জাস্ট আমি কিন্তু 3 দিন 7 দিনের জন্য আর ব্যান করব না, 15 দিনের জন্য ব্যান করছি। আগে এই যে কেবল একটাকে ব্যান করলাম, এটার নাম ছিল না, এটা মেবি আসছে স্প্যামিং করার জন্য, ডট ডট কি একটা নাম দিয়েছে, কোনো নাম নাই, করলেই ব্যান মারবো এবার, ঠিক আছে? বি কেয়ারফুল। আমি প্রথমেই বলে নিছি ক্লাস ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে ক্লাস করবা। যদি ক্লাস ভালো না লাগে বা তুমি যদি স্প্যামিং করার উদ্দেশ্যে আসো, বের হয়ে যাও ক্লাস থেকে, তোমার ক্লাস করার দরকার নেই। বাট ক্লাসের মধ্যে এসে তুমি যে এই যে স্প্যামিং করবা, অন্য যে মনোযোগ দিয়ে কাজ করতেছে ক্লাস করতেছে তার কোশ্চেন গুলা পেছনে চলে যায়, সো এইগুলো দরকার নেই, তুমি চলে যেতে পারো, তোমার পড়ার দরকার নাই। ওকে, ডান। এখন দেখো যেটা বলতেছিলাম, এই যে ডোবেরানের ত্রয়ী সূত্র, এটা কি সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য? না, সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি সব মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হতো তাহলে কি নতুন 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 সূত্রগুলো আসতো? দেখো এই যে আমরা প্রথমে দেখে আসলাম ল্যাভোইসিয়ে, তারপর ডোবেরাইনা, দেখো তীর দিছি, মানে এটা চলবে আরো। কেন? কারণ ল্যাভোইসিয়ে জাস্ট ধাতু অধাতুতে ভাগ করছিলেন, ডোবেরাইনার এই যে দিছে, ডোবেরাইনার যে ত্রয়ী সূত্র দিছে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তুমি পিরিয়ডিক টেবিল নাও না, তুমি সামনে একটা পিরিয়ডিক টেবিল নাও, নিয়ে র্যান্ডমলি যে কোনো তিনটা মৌল নিয়ে তুমি এই সূত্রটা বসাও, দেখবা সবার ক্ষেত্রে এটা মেলে না, সবার ক্ষেত্রে এটা মেলে না। সো এই ত্রয়ী সূত্র সবার ক্ষেত্রে ভ্যালিড না, ইনভ্যালিড। এই জন্য পরবর্তীতে নতুন আর একটা আপডেটেড সূত্র আসে, সেইটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র, তো নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি বলা হয়? এখানে বলা হয় যে তুমি যদি পারমাণবিক ভর, নট পারমাণবিক সংখ্যা, 1864, হ্যাঁ, রিমেম্বার দি ইয়ার, সালটা মনে রাখো, 1864, তখনও পারমাণবিক সংখ্যার কনসেপ্ট আসে নাই। তুমি দেখো পারমাণবিক সংখ্যার কনসেপ্টটা কখন আসে, একটু ওয়েট করো, দেখতে পারবা। তখন পারমাণবিক সংখ্যা কি জিনিস আমরা জানতাম না। চিন্তা করো, তুমি এখন টাইম মেশিন নিয়ে 1864 চলে গেছো, জাস্ট নিজেকে ইমাজিন করো ওই জায়গাতে। তো তখন বলা হচ্ছে, নিউল্যান্ডের বলছিলেন, বিজ্ঞানী নিউল্যান্ড বলছিলেন, তুমি যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজাও, তাহলে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যাবে। ভাই ব্যাপারটা কেমন একটু দেখান, একটু আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো একটু লক্ষ্য করো, হ্যাঁ, ওকে। লিথিয়াম গ্রুপ 2 আর 3 এর, সরি, পর্যায় 2 আর 3 এর মৌলগুলো দেখো, পর্যায় 2 আর 3 এর মৌলগুলো, ঠিক আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে কি আছে? কার্বন, তারপরে আছে হচ্ছে তোমার নাইট্রোজেন, দেন অক্সিজেন, তারপরে আছে তোমার ফ্লোরিন, তারপর আছে তোমার নিয়ন। এটা ছিল গ্রুপ পর্যায় 2 এর, তাই না? এবার পর্যায় 3 এ কি আছে দেখো তো? সোডিয়াম, তারপরে আছে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম, তারপরে আছে তোমার সিলিকন, তারপরে আছে ফসফরাস, তারপরে আছে সালফার, তারপরে আছে তোমার ক্লোরিন, তারপরে আছে তোমার আর্গন, তাই না? ছোট থেকে বড় অনুসারে সাজানো। দেখো এখন কি হয়। এখন আমাকে অষ্টক সূত্রে বলা হয়েছে, আমি যদি কোনো প্রথম একটা যে কোনো একটা মৌল নিই, ওই মৌলটার ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে, এবং সাজাতে হবে কিভাবে, সিকোয়েন্সটা কিভাবে করতে হবে? পারমাণবিক ভরের ছোট থেকে বড়, পারমাণবিক ভরের ছোট থেকে বড়। দেখো এই সিকোয়েন্সটা কিন্তু পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারেই সাজানো হয়েছে। এখন কিভাবে অষ্টসূত্রের অ্যাপ্লিকেশনটা হয় দেখো, মনে করো তুমি দেখতে চাও বোরনের সাথে কোন মৌলের ধর্ম মিল আছে, বোরনের সাথে কোন মৌলের ধর্ম মিল আছে, তখন কি করতে হবে? পোলাপাইন যে জায়গাটাতে ভুল করে, ওয়ার্নিং দিচ্ছি, শোনো, একটু মনোযোগ দাও, কান খাড়া করো। পোলাপাইন যে জায়গাটাতে ভুল করে অষ্টক সূত্রের অ্যাপ্লিকেশনে, তারা বোরনের সাথে কোন মৌলের মিল আছে এটা দেখাইতে বলে বা এটা কোশ্চেনে আসে, তখন পোলাপান বোরনের সাথে
বোরন থেকে গোনা শুরু করে, বোরন থেকে গোনা শুরু করে, অর্থাৎ নাম্বারিং করে বোরন থেকে 1 2 3 এইভাবে নাম্বারিং করে। বাট দিস ইজ আ রং প্রসেস, এই পদ্ধতিতে এই কাজ করা যাবে না। আমার বলবে যেই মৌলের সাথে ধর্মেটার আমি মিল খুঁজতে যাব, যেই মৌলকে আমি অবজার্ভ করব, এক্সপেরিমেন্টাল অ্যাটম যেটা, আমার সেটাকে 1 নাম্বার দেওয়া যাবে না। তার পরেরটা থেকে আমার 1 নাম্বার দেওয়া শুরু করতে হবে, পরেরটা থেকে পরেরটা। তো বোরনকে নিয়ে আমি কাজ করতে চাই, আমি দেখতে চাই বোরনের সাথে কার ধর্মের মিল আছে। তাহলে ভাইয়া আমার কাকে 1 নাম্বার দিতে হবে? 1 নাম্বার কাকে দিতে হবে? কমেন্ট করো। 1 নাম্বার কাকে দিতে হবে? নাম্বারিং শুরু করতে হবে কাকে? কাকের থেকে? কাকে থেকে? গুড, কার্বন থেকে, কার্বন থেকে। তাহলে এইটা হবে 1 2 3 4 5 6 7 8। দেখো পেয়ে গেছি। আমরা বলছিলাম যে অষ্টম মৌলের সাথে তার ধর্মের আমরা মিল পাবো। দেখো কথাটা বুঝো, আমরা কিন্তু বলতেছি না হুবহু ধর্ম এক, আমরা কিন্তু এটা বলতেছি না প্রপার্টিজ একেবারে অ্যাবসলিউটলি সেম হবে, হুবহু এক, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা বলেছি ধর্মের বা প্রপার্টিসের বা বৈশিষ্ট্যের সাদৃশ্য পাবো, মিল পাবো। কোন মৌলের সাথে? অ্যালুমিনিয়ামের সাথে। তুমি মডার্ন পিরিয়ডিক টেবিল যদি দেখো, দেখো বোরন আর অ্যালুমিনিয়াম, বোরন আর অ্যালুমিনিয়াম কিন্তু একই গ্রুপে আছে। লক্ষ্য করো, বোরন অ্যালুমিনিয়াম একই গ্রুপে আছে। তো আমরা জানি তো একই গ্রুপে যারা থাকে তাদের ধর্মে বৈশিষ্ট্যে মিল থাকে। তার মানে আমরা দেখতে পাইলাম যে না, নিউল্যান্ডের অষ্টক সূত্রটা ভাই ঠিক আছে। সেম ভাবে এখন আমাকে যদি বলা হতো নাইট্রোজেনের সাথে কার মিল আছে, তাহলে আমি নাম্বারিং কার থেকে শুরু করতাম বলো? নাইট্রোজেনের সাথে কার মিল আছে, তাহলে আমি নাম্বারিং কার থেকে শুরু করতাম বলো তো? নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের সাথে যদি বলতো তাহলে নাম্বারিং শুরু করতে তো অক্সিজেন থেকে। তাহলে নাইট্রোজেনকে যদি আমি অবজার্ভ করতাম তাহলে নাম্বারিং শুরু করতাম অক্সিজেন থেকে। তাহলে এটা হয়তো 1, এটা হয়তো 2, এটা হয়তো 3, এটা হয়তো 4, এটা হয়তো 5, এটা হয়তো 6, এটা হয়তো 7, এটা হয়তো 8। এই যে পায়া গেছি ফসফরাস। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা ছিল নিউল্যান্ডের অষ্টক সূত্র। এখন কথা হচ্ছে এই অষ্টক সূত্র কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? পুরো পিরিয়ডিক টেবিলে কি অষ্টক সূত্র প্রযোজ্য হবে? হবে না। এই অষ্টক সূত্রটা শুধুমাত্র পর্যায় 2 আর 3 এর ক্ষেত্রে প্রযোজ্য। মানে এই যে এটা আরে কি একটা অবস্থা, দাঁড়াও, বাজে অবস্থা। এই যে ইউজুয়ালি সাধারণত পর্যায় 2 আর 3 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, এর পরের পর্যায়গুলোতে কেন আসে না ব্যাপারটা? রিজন হচ্ছে এই যে মাঝখানে দেখো মৌল আছে, আমরা শিখবো প্যারা নাই, আমরা ডিটেলসে শিখবো ডিটেলসে পরে নেক্সট দিন। মাঝখানে কিছু মৌল চলে আসছে, এই মৌলগুলোকে বলা হয় ডি ব্লক মৌল। এই মৌলগুলোকে বলা হয় ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলগুলোর জন্য তোমার পরবর্তীতে আর এই অষ্টক সূত্র খাটে না। এই ডি ব্লক মৌল আসে, মাঝখানে কিছু দেখো এখানে গ্যাপ আছে, দেখো এখানে কিছু মৌল দেওয়া নাই, দেখছো, খেয়াল করছো? এখানে দেখো কিছু দেওয়া নাই, জাস্ট নাম্বারিং দেওয়া আছে 57 থেকে 71, 89 থেকে 103। তারপর এই যে এদেরকে আবার নিচেই রাখা হয়েছে। কেন হয়েছে? এই পর্যায় সারণী কয়েকদিন পর আমি যখন শেষ করব দেখবা এইগুলা তোমাদের কাছে জাস্ট ডাল ভাত মনে হচ্ছে, ডাল ভাত। জাস্ট একটু টাইম দাও, পুরো ক্লাসগুলো আমার সাথে করো, দেখবে একেবারে পানি ভাত হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো নিচেই চলে আসছে, এখানে মৌল নাই, কারণ মাঝে ডি ব্লক এফ ব্লক চলে আসে। এই জন্য এই 2 আর 3 এর পরে যা এই যে তোমার নিউল্যান্ডের অষ্টক সূত্র, সেটাও আর কি হয় না, সেটাও আর প্রযোজ্য হয় না। তার মানে এটাও ইনভ্যালিড হয়ে গেল। এটাও কি হইলো? এটাও ইনভ্যালিড হয়ে গেল। তাহলে আমরা একটু দেখি এরপরে কি আসলো। ডোবেরাইনারের পরে আসলো নিউল্যান্ড। ডোবেরাইনারের পরে কি আসলো? বিজ্ঞানী নিউল্যান্ড। কত সালে? সালটা একটু দেখো, কত সালে আসছে বিজ্ঞানী নিউল্যান্ড? কত সালে? সালটা কি দেওয়া আছে? 1864 মেবি, না? হ্যাঁ, 1864 সালে। 1864 সালে চলে আসলো। 1864। ওকে, এটা হচ্ছে 1864। গুড। এরপরে
গেল। এরপরে আমরা চলে আসি অষ্টক সূত্র পর্যন্ত শেষ। অষ্টক সূত্র পর্যন্ত বুঝছো সবাই? অষ্টক সূত্র পর্যন্ত সবাই কি বুঝছো? সবাই বুঝছো? হ্যাঁ। এখন এরপরে চলে আসেন 1869 সালে আমাদের সেই খুব পরিচিত মুখ, হ্যাঁ, আমাদের বাংলার গর্ব, যদি মানে বললাম আর কি, এটা কিন্তু বাংলাদেশিরা মানে মজা করে বললাম, আমাদের গর্ব, আমাদের অন্যতম প্রিয় বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, আমাদের বড় ভাই বিজ্ঞানী মেন্ডেলিভ চলে আসলেন। তো মেন্ডেলিভ চলে আসে, উনি তখন একটা সূত্র দিলেন, হ্যাঁ, কি সূত্র দিলেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ভাই খুব ইম্পর্টেন্ট, কি বললেন? মনোযোগ দিয়ে শোনো কি বললেন? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর, ভাই খুব ইম্পর্টেন্ট, পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে ভাইয়া মেন্ডেলিভ যে তার পর্যায় সারণীটা তৈরি করছিলেন সেইটা কিসের উপর বেস করে বলো? মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? খুব ইম্পর্টেন্ট। মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইম্পর্টেন্ট ভাইয়া, ইম্পর্টেন্ট। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে তোমার পারমাণবিক ভর। এখন কথাটা হচ্ছে, এই যে মেন্ডেলিভ আমাকে বললেন পারমাণবিক ভর অনুসারে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, তার এই কথাটা কি ঠিক আছে? তোমার কি মনে হয়? আবর্তিত হওয়া মানে কি? আবর্তিত হওয়া মানে ঘুরে ফিরে রোটেট করতেছে, বুঝছো? প্রবাহ। তার কথা কি ঠিক আছে? অনেকে বলতেছে যে তাহসিন সরল মনে বলে দিছে। ভাইয়া ঠিক জানি না, জানতে হবে। বিউটিফুল কেমিস্ট্রির বিউটিফুল পিরিয়ডিক টেবিল জানতে হবে। দেখো আমরা চলে আসি এটা নিয়ে। দেখো তো, আমরা প্রথমে দুইটা মৌলকে একটু নিয়ে কাজ করি, খেলাধুলা করব। পর্যায় সারণীকে নিয়ে আমরা খেলাধুলা করব, আর কোনো কাজ নাই, বুঝছো? দেখো কোন দুটো মৌল কাকে কাকে নিয়ে আমরা খেলাধুলা করব? আর্গনকে নাও, আর এই পাশে পটাশিয়ামকে নাও, এই দুইটাকে নাও। আর্গন এবং পটাশিয়াম, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এখানে আর্গনের পারমাণবিক ভর দেওয়া আছে 39.94, এই পিরিয়ডিক টেবিলে দেওয়া আছে 39.94, আর পটাশিয়ামের পারমাণবিক ভর 39.09। তার মানে আর্গনের পারমাণবিক ভরটা হচ্ছে 40-এর কাছাকাছি, আর পটাশিয়ামের পারমাণবিক ভরটা 39। এখন আমাকে বলো পারমাণবিক ভর বেশি কার? আর্গন নাকি পটাশিয়ামের? কার বেশি বলো? কার বেশি? আর্গনের বেশি না পটাশিয়ামের বেশি? কার বেশি? আর্গনের বেশি আর পটাশিয়ামের কম। তাহলে ভাইয়া আমাকে মেন্ডেলিভ কি বললেন? যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী মৌলগুলোর পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে অবশ্যই ক্লোরিনের ছিল 35.45, তাহলে এরপরে যে ইমিডিয়েট বড় তার থাকার কথা, তার মানে পটাশিয়ামের থাকার কথা এইখানে আর্গনের জায়গায়। তাহলে ঘটনাটা কি ঘটতো দেখো, একটা মানে খুবই সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, খুবই সাংঘাতিক ঘটনা। সাংঘাতিক মানে কি? সেই লেভেলের সাংঘাতিক। কি ঘটনা? এইখানে আর্গন থাকতে পারতো না, এইখানে পটাশিয়াম থাকতে পারতো না। এইখানে কে আসতো? এইখানে আসতো পটাশিয়াম, আর এইখানে আসতো হচ্ছে আর্গন।
এইখানে আসতে হচ্ছে আর্গন। খেয়াল করো, কারণ কি বলছে না পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে যেহেতু আর্গনের ভরটা বেশি, পটাশিয়ামেরটা কম, তাহলে অবশ্যই আগে পটাশিয়াম বসবে, তারপর আর্গন। কি এই পর্যন্ত ঠিক আছে তো? এই পর্যন্ত বুঝছো কি বললাম? কি বললাম? মেন্ডেলিভ বলছিলেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন আমি দেখতেছি পটাশিয়াম আর্গন, আমার খেলা হবে পটাশিয়াম আর আর্গনকে নিয়ে আগে। পটাশিয়াম প্লাস আর্গন এইটা নিয়ে দেখো তো কি হচ্ছে এখানে। আর্গনের পারমাণবিক ভর 39.94 মানে 40 এর কাছাকাছি, পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে পারমাণবিক ভর বড় কার? আর্গনের। পটাশিয়ামের কম, কিন্তু এইখানে তো পটাশিয়াম আছে, বাট পটাশিয়ামের তো কম পারমাণবিক ভর। তাহলে আগে কার থাকার কথা? তোমার পারমাণবিক ভর পর্যায়ক্রমে বাড়বে, তাহলে আগে থাকার কথা পটাশিয়ামের, তারপর থাকার কথা তোমার হচ্ছে আর্গনের। তাহলে হিসাব অনুযায়ী মেন্ডেলিফের কথা অনুসারে যেহেতু পটাশিয়ামের পারমাণবিক ভর কম, সে থাকবে আগে, তার মানে সে থাকবে আর্গনের জায়গায় 18 নম্বর মৌল। আর যেহেতু আর্গনের পারমাণবিক ভর বেশি, সে থাকবে পটাশিয়ামের জায়গায়, তার মানে ও হবে 19তম মৌল। ঠিক আছে কথা? মেন্ডেলিফের কথা অনুসারে তো এইটা হওয়া উচিত। ভাইয়া পারমাণবিক ভর কেমনে বৃদ্ধি পায়? কেমনে বৃদ্ধি পায় তুমি দেখে বুঝতেছো না? আর্গনের হচ্ছে 40, পটাশিয়ামের হচ্ছে 39, কেমনে বাড়তেছে? কেমনে বাড়তেছে? ক্লোরিনের 35, আর্গনের 40, পটাশিয়ামের 39। তুমি খেয়াল করো, অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার 27, সিলিকনের 28, ফসফরাসের 30, সালফারের 32, ক্লোরিনের 35। তাহলে 27, 28, 30, 32, 35, তাহলে বাড়তেছে না কমতেছে? তোমাদেরকে এখন কি 1-2 তে ভর্তি করাবো? 1 টিতে ভর্তি করায় বলাবো যে কিভাবে কেন 27 থেকে 35 বড়? এটা এখন 1-2 তে ভর্তি করে দেখবা? তাহলে এইখানে আমরা দেখতেছি যে যত যাচ্ছে মেন্ডেলিভের কথা অনুসারে পারমাণবিক ভর বাড়তেছে, পারমাণবিক ভর বাড়তেছে। কিন্তু এখন দেখতেছি আর্গনের 40, পটাশিয়ামের 39, মানে আর্গনের 39.94 মানে 40 কাছাকাছি, পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে হিসাব অনুসারে এইখানে কার থাকার কথা? পটাশিয়াম, আর এইখানে থাকার কথা আর্গন। এবার বুঝছো? এবার বুঝছো? মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে আর্গনের জায়গায় থাকবে পটাশিয়াম, আর পটাশিয়ামের জায়গায় থাকবে আর্গন। ক্লিয়ার? ক্লিয়ার? এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? এবার বুঝছো? হ্যাঁ। কিন্তু যদি এই কথাটা হয়, মেন্ডেলিফের কথা অনুসারে আমি যদি আর্গনের জায়গায় পটাশিয়াম বসাই আর পটাশিয়ামের জায়গায় যদি আর্গন বসাই, একেবারে যাচ্ছে তাই ঘটনা, মানে বিপজ্জনকের উপর বিপজ্জনক, আর বিপজ্জনক নাই। সব থেকে বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? কি ঘটছে? আমি 18 নম্বরে গ্রুপে বসাই দিলাম পটাশিয়ামকে, 1 নম্বরের জিনিসকে বসাইলাম 18তে, 18 নম্বরের গ্রুপে জিনিস বসাইলাম 1 নম্বরে। ভাই 1 নম্বরে যারা আছে তারা তীব্র ক্ষার ধাতু, আমরা পড়বো, আমরা পড়বো। 1 নম্বরে যারা আছে তারা তীব্র ক্ষার ধাতু, আর 18 নম্বর গ্রুপে যারা আছে তারা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। 18 নম্বরে যারা আছে তারা নিষ্ক্রিয় গ্যাস, 1 নম্বরে যারা আছে তারা হচ্ছে তোমার তীব্র ক্ষার ধাতু। তাহলে তুমি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একটারে ঢুকাই দিলা কাকে? তীব্র ক্ষারকে। আর তীব্র ক্ষারের মধ্যে একটাকে ঢুকাই দিলা নিষ্ক্রিয়কে। নিষ্ক্রিয়কে। খেল খতম, পয়সা হজম, শেষ। তাহলে ঘটনাটা কি হইলো বলতো? নিষ্ক্রিয়র মধ্যে একটা তোমার ক্ষার গেল, আর ক্ষারের মধ্যে একটা নিষ্ক্রিয় চলে গেল। তাহলে আমাদের পর্যায় সারণী বানানোর মূল লক্ষ্যটা কি ছিল? মূল লক্ষ্যটা কি ছিল? মূল লক্ষ্য ছিল যে আমরা গ্রুপগুলো করব বা ক্লাসিফাই গুলো করব যেন সবার ধর্ম এক হয়। তাহলে এখন ক্ষারের মধ্যে যদি নিষ্ক্রিয় যায়, নিষ্ক্রিয়র মধ্যে যদি ক্ষার যায়, তাহলে সবার ধর্ম কি এক হলো? বৈশিষ্ট্য কি এক হলো? হলো এক? এক কিন্তু আর হলো না। বৈশিষ্ট্যটা কিন্তু এক হইল না, বৈশিষ্ট্যটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেল, ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেল। আবার লক্ষ্য করো, আবার লক্ষ্য করো, টেলুরিয়াম আর আয়োডিন, টেলুরিয়াম আর আয়োডিন এই দুইটা মৌলকে নাও, টেলুরিয়াম আর আয়োডিন এই দুইটা মৌলকে নাও। টেলুরিয়ামের পারমাণবিক ভর 127, আয়োডিনের 126, মানে আয়োডিনের 126.90, টেলুরিয়ামের 127.6। এখন আমাকে বলো তো তাহলে আয়োডিন আর টেলুরিয়াম এর মধ্যে পারমাণবিক ভর বেশি কার? আয়োডিন আর টেলুরিয়াম এর মধ্যে পারমাণবিক ভর বেশি কার? কার বেশি? কার বেশি? টেলুরিয়ামের। টেলুরিয়ামের 127,
আয়োডিনের 126.90। তার মানে টেলুরিয়ামের পারমাণবিক ভর বেশি। তাহলে ভাই দেখো এইখানেও একটা ঘটনা ঘটে যায়, এইখানেও একটা ঘটনা ঘটে যায়। এইখানে কি ঘটনা ঘটলো? আয়োডিন চলে যাবে টেলুরিয়ামের জায়গায়, আর টেলুরিয়াম চলে আসবে আয়োডিনের জায়গায়। তার মানে গ্রুপ 17 মৌল চলে যাচ্ছে গ্রুপ 16-তে, আর গ্রুপ 16-র মৌল চলে যাচ্ছে গ্রুপ 17-তে। দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ। টেলুরিয়াম আর আয়োডিনের বৈশিষ্ট্যের মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে কি হইলো ভাইয়া? তাহলে কি হইলো? 17-র মৌলকে দিচ্ছি 16-কে, 16-কে দিচ্ছি 17-র গ্রুপে। এইখানেও একটা ভেজাল লাগে গেল, এখানেও একটা ভেজাল লেগে গেল। তাহলে মেন্ডেলিভ যে কথাটা বলেছিলেন, পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে ভাইয়া যদি পারমাণবিক ভর পর্যায়ক্রমে বাড়তে থাকে সেই অনুযায়ী যদি আমি পর্যায় সারণী বানাই, তাহলে আর্গনকে রাখতে হবে পটাশিয়ামের জায়গায়, মানে গ্রুপ 18-র মৌলকে রাখবো গ্রুপ 1-এ, আর পটাশিয়ামকে রাখবো আর্গনের জায়গায়। তার মানে গ্রুপ 1-এর মৌলকে রাখবো গ্রুপ 18-তে। তুমি সিম্পলি দেখো, তোমরা তো জানো, এতটুকু তো শিখে আসছো। পটাশিয়াম কি ক্যাটায়ন তৈরি করে না? আয়নিক যৌগ তৈরি করে না? পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। ওই যে পটাশিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করে, পটাশিয়াম ফ্লোরাইড তৈরি করে, তোমরা তো পড়ে আসছো। তার মানে পটাশিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়ে এসে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এতটুকু আমরা জানি। এরপরে ডিটেলস আমরা শিখবো। গ্রুপ 18-তে যারা আছে, এই যে আর্গন, হিলিয়াম, নিয়ন, এরা তো নিষ্ক্রিয়, এতটুকু তো আমরা জানি। নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় মানে কারোর সাথে তারা বিক্রিয়া করে না। তাহলে কি করতেছো তুমি? কি অকাজটা করলা যে কারোর সাথে বিক্রিয়া করে না তাকে তুমি রাখলা যারা বিক্রিয়া করতে চায়, ক্যাটায়ন তৈরি করে। আর যে ক্যাটায়ন তৈরি করে তুমি তাকে রাখলা যে বিক্রিয়া করতেই চায় না সেরকম একটা গ্রুপে। এই কাহিনীটাই ঘটাইলো বিজ্ঞানী মেন্ডেলিফের সূত্র। তাহলে এখন আমাকে বলো, আমি যদি মেন্ডেলিফের সূত্র অনুসারে পর্যায় সারণীটা তৈরি করি, তাহলে কি আমার পর্যায় সারণীটা ঠিক হবে নাকি উল্টাপাল্টা হয়ে যাবে? উল্টাপাল্টা হয়ে যাবে, একটা ভেজাল লাগে যাবে, তাই না? একটা ক্যাচাল লাগে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মেন্ডেলিফের পর্যায় সারণী যে সূত্রটাও, সেটাও আমার কি হইল না, সেইটাও আমার অ্যাকসেপ্টেবল হইল না। তাহলে নিউল্যান্ডের পরে কে আসলো? নিউল্যান্ডের পরে আসলো হচ্ছে তোমার এইখানে নিউল্যান্ডের পরে আসলো তোমার হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিফের সূত্র। মেন্ডেলিফের সূত্রটা কবে আসলো? মেন্ডেলিফের সূত্র কবে আসলো? 1869 না? 1869, আমার যদি খুব বেশি ভুল না হয় 1869 মেন্ডেলিফের সূত্র চলে আসলো। গেল। এখন আমরা দেখলাম মেন্ডেলিফের সূত্রটাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তোমাদের পরীক্ষায় প্রায়ই এইটা কিন্তু লিখতে দেয় যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো, মুখস্থ রাখো। মেন্ডেলিফের পর্যায় সূত্রটা লিখতে দেয়, মুখস্থ রাখো ভাইয়া, মুখস্থ রাখো মেন্ডেলিফের পর্যায় সূত্রটা, ঠিক আছে? আচ্ছা, এখন মেন্ডেলিফ কয়টা মৌল নিয়ে শুরু করছিল একটু দেখো। কয়টা নিয়ে তিনি কাজ করছিলেন? 63 মৌলকে নিয়ে, 63টা মৌলকে নিয়ে, 63টা মৌলকে নিয়ে তিনি কাজ শুরু করছিলেন। 63টা মৌলকে নিয়ে কাজ করছিলেন তিনি। একটা মিনিট দাও, একটু জল খেয়ে নি, একটা মিনিট। আচ্ছা দেখো, তো 63টা মৌল নিয়ে তিনি কাজ করলেন। দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে যারা 67টা অনেকে বলতেছো, তার মানে তোমরা একটু পড়ালেখা করো বা জানার চেষ্টা করো। দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা সাফল্য ছিল। কি সাফল্য জানো? সেটা হচ্ছে মেন্ডেলিফ কত ভালো একজন বিজ্ঞানী ছিলেন একটু দেখো। তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করছিলেন। তার যে পর্যায় সারণীটা ছিল না, সেই পর্যায় সারণী তোমরা যদি গুগলে সার্চ করে দেখো, দেখবা সেখানে কিন্তু আরো কিছু জায়গা তিনি ফাঁকা রাখছিলেন। কেন?
কারণ তিনি ভবিষ্যৎবাণী করছিলেন যে নতুন মৌল আবিষ্কার হবে। তিনি আরো 4টা মৌলের ভবিষ্যৎবাণী করছিলেন, 4টা মৌলের। তো 63টা মৌল তার পর্যায় সারণী যে ছিল, আরো 4টা মৌলের ভবিষ্যৎবাণী করছিলেন, বাট 63টা মৌল ছিলই তার পর্যায় সারণীতে। ঠিক আছে? সো 63টা মৌলকে নিয়ে তিনি কি করলেন? তিনি 12টি আনুভূমিক সারি, আনুভূমিক সারি মানে হচ্ছে পর্যায়। খুব ইম্পর্টেন্ট, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় কয়টা ছিল? পর্যায় ছিল 12টা। 12টা পর্যায়, আর গ্রুপ ছিল কয়টা? গ্রুপ ছিল 8টা। 8টা গ্রুপ, 8টা গ্রুপ। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 12টা পর্যায় এবং 8টা গ্রুপ ছিল এবং 63টা মৌলকে নিয়ে 4টা মৌলের ভবিষ্যৎবাণী করছিলেন। এটা নিয়ে তিনি কি করলেন? তার পর্যায় সারণীর যাত্রা শুরু করলেন। ঠিক আছে? আর মেন্ডেলিফের পর্যায় সূত্র কোনটা? এই যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে মেন্ডেলিফের পর্যায় সারণীর ভুলটা কোথায়, প্রবলেমটা কোথায় ছিল? এটা কি আমরা বুঝছি সবাই? ক্লিয়ারলি বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝছো? মেন্ডেলিফের পর্যায় সারণীর কাহিনীটা বুঝছো? ভুলটা কোথায় ছিল, লিমিটেশন বুঝতে পারছি। তাহলে এখন আমাকে আবার নতুন মৌলে মানে নতুন সূত্রে যেতে হবে। আর এটা মাথায় রেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর। এরপরে 1913, ঠিক আছে? 1913 খ্রিস্টাব্দে কে আসে? এরপরে মেন্ডেলিফের পরে আসেন হচ্ছে 1913 তে বিজ্ঞানী মোসলে। ঠিক আছে? বিজ্ঞানী মোসলে আর একটা সূত্র দেয়। মোসলের সূত্রে কি ছিল জানো? দেখো মোসলের সূত্রের মজাটা কি ছিল? মেন্ডেলিফের সূত্র আর মোসলের সূত্র সেম, জাস্ট একটা জায়গায় পার্থক্য। মেন্ডেলিফ বলেছিলেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর মোসলে বলেছিলেন মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী, এখানে পারমাণবিক ভর না, এটা লিখে নিও। মোসলের পর্যায় সূত্রে পারমাণবিক ভরের জায়গায় ছিল পারমাণবিক সংখ্যা। এই যে আমরা পাইলাম পারমাণবিক সংখ্যা, তার মানে ভাইয়া আবর্তিত মানে কি? তোমাদের এখন বাংলা, আমি এখন কাজ করি বুঝছো? তোমাদের আবিদাপুর, তাসমিয়াপু, তারপর হচ্ছে তানভীর ভাইয়ের ক্লাস একাধারে আমিও কেমিস্ট্রির মধ্যে নিয়ে নিব। কেমিস্ট্রি প্লাস বাংলার একটা কম্বো হয়ে যাবে। কেমন হয় বলো? কেমিস্ট্রি প্লাস বাংলা কম্বো, কম্বিনেশন, বুঝছো? আবর্তিত হওয়া মানে কি? আবর্তিত হওয়া মানে ঘুরে 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 প্রবাহিত হওয়া, বুঝছো? এটা তো মোসলে বলছিলেন মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর না, তিনি বলেছিলেন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন দেখো পারমাণবিক সংখ্যা যখন তিনি বলে দিলেন, মোসলের এই চালাকির জন্য সবকিছু দেখো ঠিক হয়ে গেল। আর্গনের ভর বেশি নাকি পটাশিয়ামের ভর বেশি, টেলুরিয়ামের বেশি নাকি আয়োডিনের বেশি, কিচ্ছু দেখা লাগবে না। তুমি জাস্ট আর্গনকে 18 নাম্বার মৌল হিসেবে চিহ্নিত করো, পটাশিয়ামকে 19 দাও, টেলুরিয়ামকে 52 দাও, আয়োডিনকে 53 দাও, নিয়ে গ্রুপটা করে ফেলো, কাহিনী শেষ। ভর নিয়ে কোনো কাজই নেই, জাস্ট পারমাণবিক সংখ্যা। আমাদের তাহলে যাত্রা শুরু হয়েছিল প্রথম প্রয়াস 1789 ল্যাভোইসিয়া, 1789 দেখো প্রথম প্রয়াস ছিল। আর পারমাণবিক সংখ্যা এই কথাটা আমরা পাইলাম কবে? পারমাণবিক সংখ্যা কবে পাইলাম? বিজ্ঞানী মোসলের সূত্রতে 1913 1913। ঠিক আছে? এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। আচ্ছা সরি, মোসলের পর্যায় সারণীর এটা তোমরা ব্যাখ্যা এটা দিলে হচ্ছে পর্যায় সূত্র যেটা ছিল আমরা লিখলাম। এখন মোসলের যে পর্যায় সারণী ছিল, মোসলের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? নিজেরাই বলো। মোসলের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? বলো 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 বলো। পারমাণবিক সংখ্যা। গুড, ইম্পর্টেন্ট। পারমাণবিক সংখ্যা। মোসলের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা। এগুলো আসবে। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ভর, পারমাণবিক ভর। মোসলের পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক সংখ্যা। এবার আর একটা কথা বলি, এবার একটা মজার জিনিস বলি। এই যে এত কিছু দেখলাম, আমরা যখন চ্যাপ্টারটা পড়বো আস্তে আস্তে, তখন তোমরা এই কথার সত্যতা পাবা, তখন নিজেরাই ব্যাখ্যা করতে পারবা। আসলে
পর্যায় সারণীর মূল ভিত্তি বুঝো, মজাটা দেখো। এখন তোমরা বলবা ভাইয়া ইয়ে কিয়া হুয়া, ভাইয়া ইয়ে কিয়া হুয়া, হ্যাঁ আমি বলবো ভাইয়া ইয়ে হুক্কা হুয়া। হ্যাঁ, যে পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক ভরও না, পারমাণবিক সংখ্যাও না। কি বললাম? পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা কোনোটাই পর্যায় সারণীর মূল ভিত্তি না। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তোমাকে যদি এমসিকিউ কোশ্চেনে জাস্ট বলে দেয় পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পারমাণবিক ভর সংখ্যা কিচ্ছু দেখাবে না, ইলেকট্রন বিন্যাস। যদি বলে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি, ইলেকট্রন বিন্যাস না, পারমাণবিক ভর। যদি বলে মোসলের পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পারমাণবিক সংখ্যা। যদি বলে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, ইলেকট্রন বিন্যাস। এটা কিভাবে হয় চ্যাপ্টারের শেষে আমরা খুব ক্লিয়ারলি বুঝে ফেলবো। আস্তে আস্তে যত যাব তত এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা এই কথার সত্যতা। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বোঝা গেছে? বলো বুঝতে পেরেছো এই পর্যন্ত? এখন এই যে পর্যায় সারণীতে আমাদের বর্তমান যে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে তোমার পর্যায় আছে কয়টা? 7টা পর্যায়। পর্যায় কোনগুলো তোমাদের একটু চিনায় আসি। এইগুলো হচ্ছে পর্যায়। পর্যায় কোনগুলো? এই যে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর আনুভূমিক, এক্স এক্সিস বরাবর, হ্যাঁ আনুভূমিক যে রেখাগুলো এগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। আর ওয়াই এক্সিস বরাবর বা উলম্ব বরাবর যে রেখাগুলো বা গ্রুপগুলো মানে যেগুলো আছে খাড়া স্তম্ভ, ওগুলোকে বলা হয় গ্রুপ। তাহলে দেখো গ্রুপ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 18টা গ্রুপ। পর্যায় কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন তুমি বলবা ভাই ভাই এই যে দুইটা, এই যে দুই বড় ভাই, এই যে দুইটা 8 9, না রে বাবা, এই দুইটাও এর মধ্যেই আছে। আমরা যখন আস্তে আস্তে যাব বুঝতে পারবা এই দুইটা এর মধ্যেও আছে। এটা 8 9 না, 7 পর্যন্তই শেষ, এরা এর মধ্যেই আছে। ঠিক আছে? তাহলে আমাদের আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কয়টা? গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে তোমার কয়টা বলো? গ্রুপ হচ্ছে 18টা। আর পর্যায় কয়টা? পর্যায় হচ্ছে 7টা। ওকে, এই যে তোমার পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কয়টা? 118টা। 118টা মৌল। এই 118টার মধ্যে 94টা আছে ধাতু, 18টা আছে অধাতু, 6টা আছে অপধাতু। এই অপধাতু ধাতু অধাতু এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো। তাহলে ধাতু কয়টা? ইম্পর্টেন্ট 94টা ধাতু, 18টা অধাতু, অপধাতু 6টা। শেষ। জাস্ট এগুলো জ্ঞানমূলকের জন্য জানতে হবে। আচ্ছা, এই এস ব্লক পি ব্লক কি আমরা নেক্সট দিন জানবো। জাস্ট এখন জানো, আমরা আস্তে আস্তে জানবো এস ব্লক মৌল কি, পি ব্লক মৌল কি, ডি ব্লক মৌল কি, এ ব্লক মৌল কি আমরা জানবো পর্যায় সারণীতে। এখন জাস্ট একটু দেখো, পরের দিন আমি বুঝাই দিব, এগুলো সব বুঝাই দিব, চিন্তা নেই, সব বুঝাই দিব। এস ব্লক মৌল 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 41টা, এ ব্লক 27টা। এস ব্লক কি, পি ব্লক কি, ডি ব্লক কি, এফ ব্লক কি, প্রত্যেকটা পানি ভাত হবে। বাট আজকে না, আজকে শুরু, আমরা জাস্ট কনটেক্সটটা জানলাম, নেক্সট দিন এগুলো আমরা জানবো, মানে প্রত্যেকটা মৌল কি, বাট কয়টা সংখ্যা এটা জ্ঞানমূলকের জন্য জেনে রাখো। ওকে, এটা তো 63টা মৌল নিয়ে ছিল। এখন একটা জিনিস দেখো, এইটা একটু জানা লাগবে। দেখো প্রথম পর্যায় একটু লক্ষ্য করো, প্রথম পর্যায় দেখো। এখন দেখো আমরা একটা জিনিস দেখি, পর্যায় সারণী দেখবো। প্রথম পর্যায় লক্ষ্য করো, লাস্ট স্লাইড, লাস্ট, এটাতে শেষ। প্রথম পর্যায় প্রথম, এই যে প্রথম পর্যায় শুরু হয়েছে কাকে দিয়ে? প্রথম পর্যায় শুরু হয়েছে কাকে? হাইড্রোজেন। শেষ হয়েছে কাকে দিয়ে? হিলিয়াম। প্রথম পর্যায়ের প্রথম মৌল হাইড্রোজেন, শেষ মৌল হিলিয়াম। হাইড্রোজেন থেকে হিলিয়াম। তাহলে এখন আমাকে বলো প্রথম পর্যায়ে মৌল কয়টা? প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে? একটা, দুইটা মৌল। প্রথম পর্যায়ে দুইটা মৌল। এবার দ্বিতীয় পর্যায়ে দেখো, দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম, শেষ মৌল নিয়ন। দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম, শেষ মৌল নিয়ন। তাহলে এখন দেখো দ্বিতীয় পর্যায়ে টোটাল কয়টা মৌল আছে? একটা, দুইটা,
3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা মৌল আছে 8টা। সেম ভাবে তৃতীয় পর্যায়ের প্রথম মৌল সোডিয়াম, শেষ মৌল আর্গন। কয়টা মৌল আছে দেখবে, এই পাশে 2টা, এই পাশে 6টা 8টা গেল। চতুর্থ পর্যায়ের প্রথম মৌল পটাশিয়াম, শেষ মৌল ক্রিপ্টন। কয়টা মৌল আছে ভাইয়া? 8টা তো ছিল, মাঝখানে দেখবা আরো 10টা আছে। এই যে 10টা, এই 10টার কাহিনী কি, কই থেকে উড়ে এসে জুড়ে বসছে, কেন আসছে, আমি সব বুঝাই দিব, সব শিখাবো। এই যে 10টা, তাহলে 8টা 10টা, তাহলে আমরা দেখতেছি এই যে তোমার চতুর্থ পর্যায়ে মৌল টোটাল হচ্ছে 18টা। শুরু কাকে? পটাশিয়াম, শেষ হচ্ছে ক্রিপ্টন। পঞ্চমে দেখো শুরু রুবিডিয়াম, শেষ জেনন। মৌল টোটাল কয়টা হইল? 18টা। এরপরে তুমি যখন ষষ্ঠ পর্যায়ে যখন আসবা, শুরু সিজিয়াম দিয়ে শেষ রেডন দিয়ে, শুরু সিজিয়াম দিয়ে শেষ রেডন দিয়ে। এখানে কয়টা মৌল ভাইয়া? এইখানে 2টা 6টা, 6 আর 2টা 8টা, মাঝখানে 10টা। তোমরা তো বলবা 18টা, বাট না। এই যে 57 থেকে 71, এই যে 57 থেকে 71 এর মধ্যে মৌল আছে। এই ল্যান্থেনাইট সিরিজের, অ্যাক্টিনাইট সিরিজের মৌল আছে। সো এইখানে টোটাল মৌল সংখ্যা কয়টা বলো তো? কয়টা? টোটাল মৌল হচ্ছে 32টা। এবার লাস্ট পর্যায়ে, সপ্তম, শুরু ফ্রান্সিয়াম দিয়ে, শেষ তোমরা বলবা অর্গানেশন, বাট কাহিনী আছে। কাহিনী হচ্ছে এই যে পর্যায় সারণীর মৌল আবিষ্কার, এটা কিন্তু থেমে নেই, এটা চলমান প্রক্রিয়া, এখনো চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে, আবিষ্কার এখনো চলতেছে। তার মানে এর সপ্তম পর্যায়ে শেষ মৌল যে কে হবে এরপরে আমরা জানি না, ঠিক আছে? তার মানে সপ্তম পর্যায়ে এক্স্যাক্টলি কয়টা মৌল এটা আমরা এক্স্যাক্টলি বলবো না। ওকে, কন্টিনিউয়াস, চলমান। তাহলে এই জিনিসটাই আমার কাছে লেখা আছে, প্রথম পর্যায়ে টোটাল মৌল 2টা, তারপরে 8টা, তারপরে 8টা, তারপর 18টা, তারপরে 18টা, তারপর 32টা, তারপর নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাহলে কি হলো? 2 8 8 18 18 32। মুখস্থ করা কোনো প্যারা না ভাই। 2 8 8 18 18 32, 2 8 8 18 18 32। এখন আমাকে বলো তোমাকে যদি বলা হয় সব থেকে কোন পর্যায়ে সব থেকে বেশি মৌল আছে, কোন পর্যায়ে মৌলের সংখ্যা সর্বোচ্চ, কি বলবা? কোন পর্যায়ে? অনেকে 7 বলবে। দেখো 7 যারা বলবা তারা যে ভুল, ব্যাপারটা এরকম না, কিন্তু এমসিকিউ আসলে আমরা 6 ষষ্ঠ পর্যায়টাকে দাগানোটাকে বেটার মনে করি এমসিকিউর ক্ষেত্রে। কেন? কারণ দেখো আমরা বলে দিছি সপ্তম পর্যায়ে অ্যাকচুয়ালি কয়টা মৌল আছে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না, বাট ষষ্ঠ পর্যায়ে আছে 32টা। তাই এমসিকিউ আসলে আমরা দাগাবো নাম্বার 6, ষষ্ঠ পর্যায়ে, ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকের পর্যন্ত মোটামুটি আমাদের ক্লাস। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক কি? প্রথম হোমওয়ার্ক, পারমাণবিক সংখ্যার 1 থেকে 30 এই পর্যন্ত মৌলের নাম প্লাস পারমাণবিক ভর মুখস্থ করবা। সাথে এর বাইরে কোন কোন মৌল লাগবে বলে দিচ্ছি। বাইরে কোন কোন মৌল লাগবে দেখো, ইউরেনিয়াম, ঠিক আছে, মার্কারি, সিলভার, তারপর হচ্ছে অরাম, গোল্ড, এই তো। আর কি আছে? ইউরেনিয়াম, মার্কারি, সিলভার, অরাম, আর আছে তোমার লেড, হ্যাঁ, এই মৌল কয়টার পারমাণবিক সংখ্যা, আর হচ্ছে আয়োডিন, এইগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এইগুলা। দ্বিতীয় যে কাজটা, এটা তো মুখস্থ করলে, এরপরে যে কাজটা তোমরা হচ্ছে সাবমিট করবা আমার গ্রুপে, তোমার কমিউনিটিতে যেটা পোস্ট করবা, কি পোস্ট করবা? এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দিতে হবে। হোমওয়ার্কটা কি? সুন্দর মতো এখন
সুন্দর মতো এখন লিখে নাও। সেটা হচ্ছে তোমাকে যদি এখন বলা হয় মেন্ডেলিফের পর্যায় সূত্রটা লিখবা, পর্যায় সূত্রটি লেখো ও তার সূত্রের সীমাবদ্ধতা তুলে ধরো। এইটা হচ্ছে অ্যাপে সাবমিট করবা, এইটা অ্যাপে সাবমিট করবা। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই সাবমিট করবা। আর আমি হোমওয়ার্ক তোমাদের কমিউনিটিতে আমি এটা পোস্টই করে দিব। হ্যাঁ, এটা তোমরা অ্যাপসে সাবমিট করবা, এটা মুখস্থ করবা। তো আজকের ক্লাস মোটামুটি বুঝতে পারছো। ফেসবুকে কেউ দিবা না, কমিউনিটিতে সাবমিট করবা, কমিউনিটিতে, ফেসবুকে দিবা না। হ্যাঁ, ক্লাস বুঝতে পারছো সবাই? সবাই কি ক্লাসটা ভালো মতো বুঝছো? ক্লাসটা সবাই ভালো মতো বুঝছো? শোনো, একটা ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আছো যারা কেমিস্ট্রিতে অনেক ভয় পাও। ঠিক আছে, অনেক বেশি ডিফিকাল্ট মনে করো কেমিস্ট্রিকে, অত ভয় পাওয়ার কিছু নাই। আমি আসি কেমিস্ট্রিকে তোমাদের ফিল করাবো, বুঝছো? আমি অলওয়েজ ট্রাই করি কেমিস্ট্রিকে যেন জাস্ট তোমরা মার্কটা ক্যারি না করতে পারো। জাস্ট মার্ক ক্যারি করলে হবে না ভাই। হ্যাঁ, মার্ক ক্যারি করলে হবে না, জাস্ট হচ্ছে আমাদের কেমিস্ট্রিটাকে ফিল করতে হবে। যদি আমরা বেসিকটা বুঝতে পারি, ফিল করতে পারি, আস্তে আস্তে যদি আমাদের ভিতটা শক্ত হয়, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, দেন কেমিস্ট্রিকে ভয় পাওয়ার তোমার কাছে কোনো সুযোগ নাই। তুমি দেখবা তখন কেমিস্ট্রি তোমাকে ভয় পাইতেছে, বুঝছো? কেমিস্ট্রি তখন তোমাকে ভয় পাচ্ছে। সো আমরা পুরো যে চ্যাপ্টারটা পড়বো, তোমাদের তো আমি ফার্স্ট চ্যাপ্টারটাও করাইছিলাম, তাই না? রসায়নের ধারণা। সো তোমরা অনেকে তো জানো যে ক্লাসটা কেমন ভাবে আমি করাই বা কিভাবে পড়াই। সো আমাদের ট্রাই থাকবে যতটুকু ডেপথে যায়, তোমাদের বইয়ের বাইরে হোক, অ্যাডভান্স লেভেলে হোক, যা শেখানো লাগে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি শেখাবো। তোমরা শুধু ধৈর্য নিয়ে শিখবা, পড়াগুলো করবা, রিভাইজ দিবা। ঠিক আছে? তাহলে দেখবা তোমাদের এই চ্যাপ্টার কেন কেমিস্ট্রি নিয়ে কোনো ভয় থাকবে না। এবং এই চ্যাপ্টারটা অনেক সুন্দর, বেসিক একটা চ্যাপ্টার। আমরা শুরু করে আস্তে আস্তে আরো আগাই, দেখবা অনেক ভালো মতো বুঝতেছো, আরো ভালো মতো বুঝতেছো। আচ্ছা, একজন বারবার কমেন্ট করতেছো, আমি দেখতেছি যে ভাইয়া একটু স্লো পড়ান। আমি এমনিতেই স্লো পড়াই। আর কি, আচ্ছা তোমরা অন্যরা যারা আছো বলো তো, আর কি স্লো পড়ানোর দরকার আছে নাকি স্পিড ঠিক আছে? তোমরাই বলো, স্লো আর পড়াবো নাকি ঠিক আছে স্পিড? আর কি স্লো পড়াবো না স্পিড ঠিক আছে? স্পিড ঠিক আছে না? স্পিড কিন্তু ঠিক আছে। এর থেকে বেশি স্লো পড়ালে আমরা তো চ্যাপ্টার শেষ করতে পারবো না। বুঝতে পারছো? দেখো কতটুকু পড়াইছি, তোমরা বই উল্টাও, বই উল্টালে দেখবা একটা বা দুইটা পৃষ্ঠা পড়ানো হয়েছে। অনেক স্লো পড়াচ্ছি আমরা, মানে স্ট্যান্ডার্ড যেটা, স্ট্যান্ডার্ডটা অনেক স্লো না, অনেক বেশিও না, ফাস্টও না, স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতেছে। ওকে, তো আজকে সবাই এই পর্যন্ত থাকো, ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, দেখবে এই চ্যাপ্টার থেকে আমি এতটুকু অ্যাসিওর করতেছি যে যত সিকিউ আসুক, যেই এমসিকিউ আসুক, তোমরা পারবা, কনফিডেন্টলি অ্যান্সার করে আসবা। হ্যাঁ, জাস্ট ফুল ক্লাসটা কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, আর হোমওয়ার্কটা সাবমিট করে দিও। তো থাকো আজকে এই পর্যন্ত, নেক্সটে আমরা এরপরে ক্লাস নিয়ে আবার দেখা হচ্ছে। বাই।